বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, অষ্টম শ্রেণীর গণিত সম্পদ্য অধ্যায় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীরা প্রত্যেকের বাসায় খুব ভালো আছো। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. আখতার হোসেন স্যারের নির্দেশনায় অনলাইন ভিত্তিক ক্লাসগুলির যে ধারাবাহিকতা চলছে, আমি আশা করি তোমরা প্রত্যেকেই খুব উপকৃত হচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর যে সিলেবাস ভিত্তিক সিলেবাস অনুযায়ী সম্পাদ্য 1, 2, 3 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটু প্রিভিয়াস সিলেবাস নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সপ্তম শ্রেণীতে তোমরা শুধু সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে সম্পাদ্য এঁকেছো, যেগুলিতে ত্রিভুজ কীভাবে একটি ত্রিভুজ অঙ্কন করা যায়, 3টা বাহু দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়, 2টা বাহু একটা কোণ দেওয়া থাকলে আঁকা যায়, তারপরে 2টা কোণ একটা বাহু থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়, কিভাবে সমকোণী ত্রিভুজ আঁকা যায়, অতিভুজ দেওয়া থাকে একটা কোণ দেওয়া থাকে, অথবা অতিভুজের সাথে অন্য একটা বাহু দেওয়া থাকলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। এই সকল বিষয় নিয়ে তোমরা সপ্তম শ্রেণীতে আশা করি ভালোভাবে শিখে আসছিলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাচ্ছি চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্যগুলি আঁকতে। কারণ তোমাদের অষ্টম শ্রেণীর যে সম্পাদ্যগুলির অধিকাংশগুলি হচ্ছে বিভিন্ন ধরনের চতুর্ভুজ অঙ্কনের সম্পাদ্য। আমাদের অনলাইন ভিত্তিক পরীক্ষা যদি হয় আমাদের স্কুল কর্তৃক, তাহলে তোমাদেরকে যে ইমো গ্রুপে তোমরা নিশ্চয়ই পেয়েছ সিলেবাসে সম্পাদ্য 1, 2, 3 রয়েছে। তাহলে আমরা এখন শুরু করি কিভাবে আমরা এই সম্পাদ্যগুলি আঁকব। তাহলে আমরা একটি ছোটোবেলার যদি একটি সংজ্ঞা শিখি যে চতুর্ভুজ কাকে বলে, আশা করি সবাই পারো। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ত্রিভুজ ছিল 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে যেমন ত্রিভুজ বলে, আর চতুর্ভুজটা হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তোমরা চতুর্ভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্বন্ধে তোমরা হয়তো আগে জেনে আসছো, তারপরও আমি 2-1টি সম্পর্কে একটু আলোচনা করি। 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র, আয়ত। 2 নম্বর হচ্ছে বর্গ, 3 হচ্ছে সামান্তরিক, 4 হচ্ছে রম্বস, 5 ট্রাপিজিয়াম, 6 তোমাদের বইয়ে নতুন একটি দেওয়া আছে ঘুড়ি। তাহলে এই সবগুলি হচ্ছে বিভিন্ন ধরনের আয়ত। আমি জাস্ট এগুলির তোমাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করে আমরা সম্পাদ্যে চলে যাচ্ছি। আয়তর চিত্রটা হচ্ছে এরকম, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আয়ত বলে। বর্গ হচ্ছে যেই চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, তাকে বর্গ বলে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তবে বিপরীত কোণগুলি সমান। সমকোণ, সমান, সমান্তরাল, এই ওয়ার্ডগুলি তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে বিপরীত কোণগুলি পরস্পর সমান। যেমন বিপরীত কোণ বলতে এই কোণটা আর এই কোণটা বোঝাইছে, এই কোণটা আর এই কোণটা বোঝাইছে। এরপরে আসো রম্বস। রম্বস বর্গের মধ্যে 4টা বাহু
সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। বর্গ এবং রম্বসের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা সম্পর্কে বুঝতে হবে যে এইটার 4 বাহু সমান, এইটারও 4 বাহু সমান, এইটার প্রত্যেকটা কোণ সমকোণ, এইটার কোনো কোণই সমকোণ নয়, যেমনটা হচ্ছে আয়ত এবং সামান্তরিকের মধ্যে। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন এই উপরের বাহুটা নিচের বাহুটা সমান্তরাল কিন্তু তারা কি সমান? তারা সমান নয়। এখানে এক্ষেত্রে এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। আর ঘুড়ি হচ্ছে, তোমরা ছোটোবেলা সবাই ঘুড়ি উড়িয়েছো বা এখনও অবসর সময় ঘুরে উড়াও। সন্নিহিত বাহুগুলি যদি পরস্পর সমান হয়, এই দুইটা সমান হইলে এই দুইটা সমান হইতে হবে, আর যদি এই দুইটা সমান হইতো তাহলে এই দুইটা সমান হওয়া লাগতো। এক্ষেত্রে সেটা হচ্ছে ঘুড়ি। তাহলে আমরা চিত্রের মাধ্যমে বিভিন্ন প্রকারের চতুর্ভুজ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। আমরা এখন আমাদের পরবর্তী অর্থাৎ মূল টপিকস যেখানে যে সম্পাদ্যগুলি আঁকার অংশে আমরা চলে যাচ্ছি। এখন আসো যে সম্পাদ্য আঁকতে গেলে চতুর্ভুজের ত্রিভুজের সম্পাদ্য যদি আঁকি, 3টা বাহু দেওয়া থাকলে, যেমন 1 2 3টা বাহু দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু 4টা বাহু দেওয়া থাকলেই চতুর্ভুজ আঁকা যাবে না। 3টা বাহু দেওয়া থাকলে যেরকম যে একটা বাহু নিলাম, এই বাহুটা এখান থেকে কাটলাম, এই বাহুটা সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, এইটা সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে এই দুইটা যোগ করলেই ত্রিভুজ হয়ে গেল, কিন্তু এভাবে চতুর্ভুজ আঁকা যাবে না। তাহলে এখন আসি আমরা চতুর্ভুজ আঁকতে গেলে 4টা বাহুর সাথে আর কি লাগবে। এবার চতুর্ভুজের কি উপাত্ত থাকে, কয়টা উপাত্ত থাকে সেটা আমাদের জানতে হবে। আমরা যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, যে এরকম আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে এই চতুর্ভুজটা যদি আমরা নাম দেই ABCD, তাহলে এই চিত্রটার মধ্যে, এই চতুর্ভুজটার মধ্যে যে উপাত্ত আছে বা যে কোনো একটা চতুর্ভুজে কয়টি উপাত্তের সমন্বয়ে গঠিত সেটা আমাদেরকে বুঝতে হবে। 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, তাহলে বাহু হইল কয়টা? বাহু হইল 4টি। এবার আসি কোণের ক্ষেত্রে, 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ, তাহলে কোণ হইল 4টি। এটাকে বলা হয় কর্ণ। 1টা কর্ণ, 2টা কর্ণ, একটা AC কর্ণ, একটা BD কর্ণ, অর্থাৎ কর্ণ হচ্ছে 2টি। তাহলে মোট উপাত্ত হইল 10টি। আমাদের MCQ পরীক্ষায় অথবা জ্ঞানমূলক কোশ্চেনে আসবে যে একটা চতুর্ভুজের মোট কয়টি উপাত্ত থাকে, তাহলে মোট উপাত্ত 10টি। এটা খেয়াল রাখতে হবে যে একটা চতুর্ভুজের মোট উপাত্ত থাকে 10টি। এই 10টি উপাত্তের মধ্যে যে কোনো 5টি উপাত্তের মান দেওয়া থাকলেই একটা চতুর্ভুজ অঙ্কন করা যাবে। সেটা তোমাদের বইয়ে 133 নম্বর পেজে একেবারে লাস্ট পয়েন্টে দেওয়া আছে যে 5টি উপাত্তর প্রয়োজন একটা চতুর্ভুজ আঁকার জন্যে, সেই 5টি উপাত্ত কি কি। এখানে তোমাদের বইয়ে 4টা বাহু, 1টা কোণ, 4টা বাহু, 1টা কর্ণ, 3টা বাহু, 2টা কোণ, 2টা বাহু, 3টা কোণ এবং 3টা বাহু এদের অন্তর্ভুক্ত 2টা কোণ, 2টা বাহু, 3টা কোণ, এরকম 5টি পয়েন্ট দেওয়া আছে। মানে 5 প্রকারের চতুর্ভুজ আকার ধাপগুলি দেওয়া আছে, এগুলি তোমরা বাসায় অবশ্যই পড়ে নেবে। তাহলে যে কথাটুকু এখন বলছিলাম এর মধ্যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটি চতুর্ভুজের মোট উপাত্ত 10টি, আর একটি চতুর্ভুজ অঙ্কন করতে অনন্য
নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন 5টি। এই দুইটা দুই রকম জ্ঞানমূলক কোশ্চেন হইতে পারে। যে এক নম্বর হচ্ছে একটা চতুর্ভুজের মোট উপাত্ত কয়টি? 10টা। একটা চতুর্ভুজ অঙ্কন করতে অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন কয়টি? 5টা। যেমন 4 বাহু 1 কোণ, তো 5টা হইল। 4 বাহু 1 কর্ণ, 5টা হইল। 3 বাহু 2 কোণ, 5টা হইল। 2 বাহু 3 কোণ, তাহলে 5টা হলো। তাহলে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সম্পাদ্য 1-এ চলে যাচ্ছি। সম্পাদ্য 1-এর প্রশ্নটা দেখো সবাই। 4টা বাহু 1টা কোণ দেওয়া আছে, অর্থাৎ আঁকতে হবে চতুর্ভুজ। তাহলে দেওয়া আছে কি আমার 4 বাহু এবং 1 কোণ দেওয়া আছে। 4 বাহু 1 কোণ আঁকতে হবে আমার চতুর্ভুজ। টার্গেট চতুর্ভুজ দেওয়া আছে, 4টা বাহু 1টা কোণ। খেয়াল করতে হবে এটা। তাইলে আমি একটি স্কেলের সাহায্যে 4টি বাহু নিয়ে নিচ্ছি। আমি 4 রকমের 4টি বাহু নিলাম। বাহুগুলির নাম দিলাম A, B, C, D এবং কোণ যদি প্রশ্নে অবশ্যই কোণটা বলে দেবে। যদি কোণটা 60 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে তোমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারবে। আর যদি এমন একটা কোণ দেয় যে 105 ডিগ্রি, যে 70 ডিগ্রি, তখন তোমাকে চাঁদার সাহায্যে তোমরা এঁকে নেবে। তখন চাঁদার সাহায্যে কিভাবে কোণ আঁকে তোমরা আশা করি সবাই জানো। এটাকে চাঁদার মূল ধার বলা হয়। এভাবে 0 থেকে 10, 20, 30, মাঝে 25, 26, 27 এরকমও আছে। যদি 70 ডিগ্রি বলে, এই 70 বরাবর এখানে 70 বরাবর একটি এখানে দাগ দিবে। দাগ দিয়ে স্কেল দিয়ে টান দিয়ে 70 ডিগ্রি কোণটা এভাবে এঁকে নেবে। তাহলে কোণটার নাম দেয় কোণ X। যে শিক্ষার্থী বন্ধুরা, সম্পাদ্য আঁকার ক্ষেত্রে তোমাদের পেন্সিল, কম্পাস, চাঁদা এগুলি খুব নিখুঁত রাখতে হবে। দ্যাটস মিন পেন্সিলটার খুব ভালোভাবে শার্প করা থাকতে হবে। অনেকের কম্পাসগুলি যখন তোমরা আঁকতে যাও তখন এখানের জায়গাটা খুব ভালোভাবে ধরতে হবে। এই যখন পেন্সিলটা যখন এখানে রাখবে তখন অবশ্যই ঠিক মাপ দিয়ে রাখবে, তাহলে তোমাদের সম্পাদ্যটা সুন্দর হবে। সম্পাদ্য সুন্দর হলেই নাম্বার পাবে। যদি একটু ত্রুটি বিচ্যুতি হয় তাহলে কিন্তু আর নাম্বার পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চতুর্ভুজ অঙ্কন করতে যাচ্ছি। এই 5টা উপাত্ত আমাদের দেওয়া আছে। আমরা এখন যে কোনো রশ্মি আমরা আগে একটু বড় করে নিতে হবে। যে কোনো রশ্মি আমরা BE নেই, কারণ BE ধরা হলো এই জন্যে যে আমাদের যে চতুর্ভুজটার নাম যদি আমরা ABCD দেই, তো D এর পরে আমাদের E আসবে। এখন এই B বিন্দু হইতে আমরা শুরুতে X কোণটা আঁকতে পারি, অথবা এই যে A বাহুটা আগে যদি আমরা নিয়ে নেই, তাহলে আগে এইটার মাপ করে আমরা আগে এটা নিয়ে নিলাম, A বাহুটা নিলাম এই জায়গায়। এখন এটার নাম দেই C, অর্থাৎ যে কোন রশ্মি BE নেই, BE থেকে A বাহু সমান করে BC অংশ কাটি। এবার BC রেখার B বিন্দুতে অথবা C বিন্দুতেও কোণ X এর সমান করে একটি কোণ আঁকতে হবে।
কোণের সমান কোণ আকার এটা হয়তো তোমরা অনেকেই পারো, তারপর আমি তোমাদেরকে একটু বৃত্তচাপটা সমান করে নিতে হবে। তারপর এই চাপের সমান করে এখানে এই কোণটা আঁকলাম কোণ এক্স এর সমান করে, তাহলে সিবি এই কোণটার নাম হবে সিবিএফ। এবার বিএফ রেখা হতে বি বাহু সমান করে বি বাহুর সমান করে বি এ অংশ কাটি। তাহলে আমার বি বাহুটা আঁকা হয়ে গেল, এ বাহু আঁকা হলো, বি বাহু আঁকা হলো, কোণ এক্স আঁকা হলো। আমার বাকি রয়ে গেল সি এবং ডি। প্রত্যেকে খেয়াল করো খুব ভালোভাবে। তাহলে আবার সি বাহুটা যদি আমি এখান থেকে নেই আর ডিটা যদি এই সি বিন্দু থেকে নেই, সি বাহু সমান করে এ বিন্দু হতে এবং ডি বাহু সমান করে সি বিন্দু হতে এ বি সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুই পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এবার সিডি এবং এডি যোগ করি, তাহলে আমার এ বি সি ডি উদ্দিষ্ট বা নির্ণয় চতুর্ভুজ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে আবার এটার কিভাবে এঁকেছি এটার ব্যাখ্যা দেই, তাহলে তোমাদের অঙ্কনের বিবরণটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে। সম্পাদ্য আসলে এটার অঙ্কনের বিবরণটা তোমাকে বাসায় বসে মুখস্থ করা লাগে না, কিভাবে এঁকেছো সেটার ব্যাখ্যাটা তুমি তোমার ভাষায় সুন্দর করে লিখলে। তবে খেয়াল রাখতে হবে লেখাটা যেন ধারাবাহিকভাবে হয়। তো শুরুতে যদি বলি, প্রথমে একটি বি রশ্মি নেই, বি রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ অঙ্কন করি। বিএফ রেখা হইতে বি বাহু সমান করে বি এ অংশ কাটি। এখন এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে অর্থাৎ এ বি সি এর অভ্যন্তরে ভিতরে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ ডি এবং সি ডি যোগ করি। তাহলে এ বি সি ডি আমার নির্ণয় বা উদ্দিষ্ট চতুর্ভুজ। এটা হলো 1 নম্বর সম্পাদ্য। এখন আমরা 2 নম্বর সম্পাদ্যর দিকে যাচ্ছি। সম্পাদ্য 2-এ কি দেয়া আছে? সম্পাদ্য 2-এ দেয়া আছে 4টা বাহু, একটা কর্ণ। বাহু 4টা ঠিক আছে, কোণের বেলায় কর্ণ হয়ে যাবে। চতুর্ভুজটা মুছে ফেলতে হবে। 4টা বাহু আমার ঠিক থাকুক, তাহলে এখানে হয়ে যাবে একটি কর্ণ। তো কর্ণটা নিশ্চয়ই তোমরা দেখেছো, কর্ণটা মাপটা একটু বড় নিলে সুবিধা হয়। তাহলে কর্ণটাকে যদি আমি ই ধরি, এই 4টা হলো বাহু, এইটা হলো কর্ণ। এই ক্ষেত্রেও দেখো মোট উপাত্ত 5টা লেগেছে, অর্থাৎ বাহু হইল 4টা, কর্ণ হইল 1টা। আঁকতে হবে চতুর্ভুজ। টার্গেট আমাদের চতুর্ভুজ দেওয়া আছে, 4 বাহু 1 কর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেরি না করে এখানে আঁকা শুরু করি। যে কোনো একটি রশ্মি নিলাম, নিয়ে আমরা আগে কর্ণটা নিতে হবে।
আগে নিলাম কি কর্ণ, ই কর্ণটা আগে নিয়ে নিলাম। তাহলে এটারও যদি আমরা নাম দেই বিই, বিই থেকে বিসি অংশ কাটি, কারণ সি নেওয়ার মানে হচ্ছে এটা উপরে, ডিটা থাকবে নিচে, কারণ এটা কর্ণ, কর্ণটা থাকে চতুর্ভুজের মাঝামাঝি অংশে, অর্থাৎ বিপরীত দুইটা কর্ণের সংজ্ঞা যদি বলি তোমাদেরকে, যে জ্ঞানমূলক কোশ্চেনে আসতেও পারে যে কর্ণ কাকে বলে, তখন তোমাদেরকে বলতে হবে যে কোনো একটি চতুর্ভুজের বিপরীত দুই কোণের অর্থাৎ শীর্ষ কোণগুলির সংযোজক রেখাংশকে কর্ণ বলে। একটা চতুর্ভুজে কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ থাকে, চারটা বাহু থাকে, চারটা কোণ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাহুগুলি সমান করে দুইটা দুইটা বাহু নিতে পারবো, এক পাশে দুইটা আরেক পাশে দুইটা। এ বাহুটা সমান করে বি বিন্দু হইতে বি বাহুটা সমান করে সি বাহু সমান করে, আবার বি থেকে নিচের দিকে ডি বাহু সমান করে, এখন তোমরা খেয়াল করো এখান থেকে যে এই বৃত্তচাপটা নিয়েছি এ মাপ, সি থেকে যে বৃত্তচাপটা নিয়েছি সেটা হচ্ছে বি মাপে, আর সিটা হচ্ছে বি থেকে, ডিটা হচ্ছে আবার সি থেকে নিচের দিকে। এটা হচ্ছে এ বিন্দুতে, এটা হচ্ছে ডি বিন্দুতে। আর যদি আমরা এখানে ডি দেই তাহলে এটা সি দেব। এখন আমাদের কাজ হলো এ বি বিসি সিডি এডি যোগ করি, তাহলে এ বি সি ডি আমার নির্ণয় চতুর্ভুজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন ইটা হইল মাঝের কর্ণটা, এটা ছিল এ বাহু, এটা ছিল বি বাহু, এটা সি, এটা ডি। এখন তোমাদেরকে সুবিধার জন্য আরেকবার আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা যদি এইটার দিকে খেয়াল করি, প্রথমে নিয়েছিলাম বিই রশ্মিটা, কর্ণটা আগে বি ডি অংশ কাটলাম, তাকে বি কে কেন্দ্র করে এ বাহু সমান করে, ডি কে কেন্দ্র করে বি বাহু সমান করে, একই দিকে বিই এর একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুইটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এবার বি এবং ডি কে কেন্দ্র করে অথবা বি কে কেন্দ্র করে সি বাহু সমান করে, বিইর যে পাশে আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি এবং ডি কে কেন্দ্র করে ডি বাহু সমান করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এবার আমরা এ বি বিসি সিডি ডি এ যোগ করি। এই তোমরা অনেকেই খাতায় লেখার সময় দেখা যায় যে লেখো এ বি বিসি সিডি, এরকম লেখো যে যোগ করি, আসলে এরকম না লিখে তোমাদেরকে লিখতে হবে, এত একটা বিন্দু লিখতে হবে এরকম এ বি, এরপরে অ্যাপোস্ট্রোফি দিয়ে এরপর লিখবা বিসি, এরপরে সিডি ডি এ অথবা এডি যোগ করি। এই কথাটা লিখলে আর ক্লিয়ার হয়। তাহলে এ বি সি ডি আমার নির্ণয় চতুর্ভুজ হয়ে গেল, যেখানে বিডিটা হলো কর্ণ, এ বি সি ডি হয়ে গেল আমাদের বাহুগুলি। আমরা আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটা আঁকতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সম্পাদ্যের আজকের ক্লাসে তোমরা দুটা সম্পাদ্য ভালো করে শিখতে পেরেছো। বাসায় অবশ্যই নিজেরা এগুলি ভালোভাবে করবে এবং এর থেকে আমরা ছোটোখাটো যে বিষয়গুলি পেয়েছি আমাদের এমসিকিউ পরীক্ষায়, অনলাইন ভিত্তিক পরীক্ষায় যেন ভালো করতে সবাই পারো, সেইভাবে পড়াশোনা করবে। আর আমি পরবর্তী ক্লাসে এগুলি নিয়ে আবার একটু আলোচনা করে 3 নম্বর সম্পাদ্যটা তোমাদের জন্য আগামী 2-1 দিনের মধ্যে নিয়ে আসছি। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং সম্পাদ্যগুলি বাসায় আঁকবে। তারপর কোনো সমস্যা হলে আমাকে বা স্কুলের কোনো স্যারদের সাথে যোগাযোগ করে
এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।